আজকের যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে ইন্টারনেট সার্ফিং, যেটা আমাদের পেপার এসিসি ওয়ানের ইউনিট 4-এ আছে। তো প্রথম যে জিনিসটা আমাদের বলার যে ইন্টারনেট জিনিসটা কি, এটা আমাদের কাছে খুব প্রচলিত শব্দ, কিন্তু আমরা কতটা বুঝি এটাকে নিয়ে। যেটা ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম একটা, যে এই সিস্টেমটার মাধ্যমে আমাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন আমাদের কাছে থাকে, যেটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। ওপেন স্ট্যান্ডার্ডস থাকে এটার, মানে খুব বেশি বাইন্ডিংস নেই। এগুলো আমি আসবো, প্রত্যেকটাই ডিটেলসে আলোচনা হবে। টিসিপি অবলিক আইপি, এই আইপি অ্যাড্রেসটা আমরা বলি, যে কোনো জিনিসের দেখবি আইপি অ্যাড্রেস বলা হয়। আইপির পুরো কথা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এইচটিটিপি, প্রত্যেকটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে লেখার আগে দেখবি কি থাকে, এইচটিটিপি দেওয়া থাকে। তো এইচটিটিপি দেওয়া মানে হাইপার টেক্সট প্রোটোকল। তাহলে এই এইচটিটিপিটা আমাদের একটা কোড, যেটা প্রথমেই দেওয়া থাকে। প্যাকেট সুইচিং, ইউনিকোড, ওপেন অ্যাক্সেস প্রিন্সিপাল, ইলেকট্রনিক ডেমোক্রেসি। ওপেন অ্যাক্সেস প্রিন্সিপাল মানে হচ্ছে যে সবাই এটাকে সমানভাবে যাতে অ্যাক্সেস করতে পারে, সবাই এটা সুবিধা নিতে পারে, সেই নীতিটা গ্রহণ করা। ইলেকট্রনিক ডেমোক্রেসি, ডেমোক্রেসি আমরা জানি, আমরা সবাই ডেমোক্রেটিক দেশে বাস করি, সবাই যাতে এই ইলেকট্রনিক ডেমোক্রেসিটা পায় সেইটার উদ্দেশ্য, কিন্তু সর্বত্র সমান নয়। সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানতে পারি। এই এনি, এটা মনে রাখবি, ইন্টারনেট হচ্ছে ছখানা এনি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। এনি ইউজার, মানে যে কোনো ইউজার এটাকে ব্যবহার করতে পারে। এনিহোয়ার, যেখানে খুশি করতে পারে। এনি টাইম, যখন খুশি করতে পারে। এনি ইনফরমেশন, যে কোনো টাইপের ইনফরমেশন শেয়ার করতে পারে। এনি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে সুবিধাজনক মনে হবে সেই ল্যাঙ্গুয়েজে শেয়ার করতে পারে। এনি ফরম্যাট, আমরা যে বিভিন্ন এখন পাওয়ার পয়েন্টে দেখানো হচ্ছে, কোথাও তোকে পিডিএফ ফরম্যাটে দেখানো হবে, কোথাও ভিডিও স্ট্রিমিং হবে, কোথাও শুধু অডিও স্ট্রিমিং হবে, এনি ফরম্যাটে হবে। এটা বোঝা গেল? তাহলে এনি, পাওয়ার্ড বাই এনি, এই যে ছখানা এনি আছে আমাদের, এনি ইউজার, এনিওয়্যার, এনি টাইম, এনি ইনফরমেশন, এনি ল্যাঙ্গুয়েজ, এনি ফর্ম, এই ছখানা জিনিসই হচ্ছে ইন্টারনেটের মূল কথা। ইন্টারনেটে যে টুলসগুলো আমাদের ব্যবহৃত হয়েছিল, সেটা প্রথম 1969-এ টেলনেট, তারপরে এফটিপি, আরজি, গফার, আর যেটা আমরা ব্যবহার করি এখন সেটা WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা খুব কমন কোয়েশ্চেন, প্রায় প্রত্যেক বছর দেয়, রাইট দ্য ফুল ফর্ম অফ WWW। ঠিক আছে? তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটাকে বলে। 1992-93-তে হয়েছে, বেসড অন জিইউআই। এই জিইউআই কথাটা আমরা খুব ইউজ করি, আমরা সবাই মোবাইল ফোনস ব্যবহার করি, কার গ্রাফিক্স ভালো কার গ্রাফিক্স খারাপ এসব নিয়ে আলোচনা হয়। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সাপোর্টস মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া সাপোর্ট করবে, মানে অডিও ভিডিও সবই সাপোর্ট করবে। ফেসিলিটেটস হাইপার লিঙ্কিং, হাইপার লিঙ্কিং মানে হচ্ছে আমি একটা জিনিসের সাথে আর একটা জিনিসকে মার্জ করাতে পারি, একটার সঙ্গে আর একটা লিঙ্ক তৈরি করাতে পারি। মানে আমার এই প্রেজেন্টেশনটার সঙ্গে যদি আমি একটা ক্লিপিং দেখাতে যাই, তাহলে সেইখানটা ক্লিক করলেই যাতে অন্য জায়গায় খুলে যেতে পারে, তাহলে সেই হাইপার লিঙ্কিং করা যেতে পারে। ওয়েবসাইট অ্যাড্রেস করা যেতে পারে, যে আমরা যে লেখার মধ্যে ব্লু ব্লু পাই ইন্টারনেটে, সেগুলোর ওপর ক্লিক করলে কি হয়, আবার একটা লিঙ্ক খুলে যায়, সেই লিঙ্কের ভেতর থেকে আবার একটা লিঙ্ক খুলে যেতে পারে। তো এই হাইপার লিঙ্কিং করারও সুযোগটা আছে। তাহলে এই জেনারেল ইন্ট্রোডাকশনটার পর আমাদের এবার হোয়াট ইজ ইন্টারনেটের একটা ডেফিনিশন তো বলতে হবে। Internet is the global system of interconnected computer networks that uses the Internet Protocol suite to communicate between networks and devices. কি বলতে চাইছে? ইন্টারনেট হচ্ছে একটা গ্লোবাল সিস্টেম, তার মানে সারা পৃথিবী জুড়ে এটা চলছে, ইন্টারকানেক্টেড থাকছে। কম্পিউটার নেটওয়ার্কসগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে। তারা কি ব্যবহার করে? আইপি ব্যবহার করে, ইন্টারনেট প্রোটোকল স্যুট এটা ব্যবহার করে, যাতে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা থাকে। তাহলে ইট ইজ আ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস দ্যাট কনসিস্ট অফ প্রাইভেট, পাবলিক, academic, business and government networks of local to global scope, linked by a broad array of electronic, wireless and optical networking technologies. এটা হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, তার জন্যই এটার নাম হচ্ছে
ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, সেই কারণে এটাকে আমরা ইন্টারনেট বলে থাকি। তাহলে এই ইন্টারনেটে যে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কসটা কথা বলা হচ্ছে, তার মধ্যে প্রাইভেট সেক্টর থাকতে পারে, পাবলিক সেক্টর থাকতে পারে, মানে গভর্নমেন্ট, প্রাইভেট, অ্যাকাডেমিক। তা আমরা যারা যে প্ল্যাটফর্মটা ইউজ করছি, এটা আমরা কিসের জন্য ইউজ করছি? অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে ইউজ করছি। বিজনেসের জন্য হতে পারে, গভর্নমেন্ট নেটওয়ার্কস হতে পারে, গভর্নমেন্টের মিটিংস চলছে সেটার জন্য হতে পারে। এবং তাতে কি কি ব্যবহার করা হয়? ইলেকট্রনিক মাধ্যম, ওয়্যারলেস মাধ্যম এবং অপটিক্যাল নেটওয়ার্ক, অপটিক্যাল যে ফাইবার, অপটিক্যাল কেবলস যেগুলো আছে, সেই অপটিক্যাল নেটওয়ার্কও ব্যবহার করা হয়। The internet carries a vast range of information resources and services. বিরাট একটা ইনফরমেশনের রিসোর্স আর সার্ভিস ব্যবহার করে, such as the interlinked hypertext documents, যে হাইপারটেক্সটের যে ডকুমেন্টস, আমরা উইকিপিডিয়াতে কোনো কিছু সার্চ করলে আমরা পাই হাইপারটেক্সট ডকুমেন্টস, অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW কি ব্যবহার সেটাকে আমরা পাই। ইমেল, ইলেকট্রনিক মেল, ইমেল আমরা খুব প্রচলিতভাবে বলি, কিন্তু ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক। টেলিফোনি, মানে এই যে মোবাইল পরিষেবা দেওয়া হচ্ছে, টেলিফোন সার্ভিসেস দেওয়া হচ্ছে, ফ্যাক্স পাঠানো হচ্ছে, যে ফাইল শেয়ার করা হচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গাতে আমরা ফাইলস পাঠাচ্ছি, ইমেলের মাধ্যমে অ্যাটাচমেন্ট করে পাঠাতে পারছি। শুধু নয়, SMS করলে আমরা তো ফাইলস পাঠাই না, নর্মাল মোবাইল ফোনের যে SMS যায় সেটাতে আমাদের যায় না। MMS করলে আমাদের যায়, যদিও এখন সেই SMS আর MMS-এর পপুলারিটি একদমই প্রায় কমে গেছে। তার থেকে আমাদের মেসেজিং অ্যাপস যেগুলো এসে গেছে, সেই হোয়াটসঅ্যাপ হোক, স্ন্যাপচ্যাট হোক, সেইগুলো দিয়ে বেশি যাচ্ছে। যদিও নর্মাল মেসেজিংয়ের গুরুত্ব এখনও আছে, আমাদের নর্মাল মেসেজেস আসে বিভিন্ন সংস্থা থেকে, সেগুলো আমরা অ্যাক্সেস করি। নেক্সট হচ্ছে অরিজিন। ইন্টারনেটের অরিজিন কীভাবে হয়েছে? অরিজিন হয়েছে প্যাকেট সুইচিং থেকে। যখন প্যাকেট সুইচিংটা আবিষ্কার হয়েছিল তখন থেকে কারা করেছিল? এই অর্গানাইজেশনের নামটা একটু মনে রাখবি, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি, ARPA। কাদের এটা? ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স 1960 সালে এটা করেছিল, টু এনাবল টাইম শেয়ারিং অফ কম্পিউটার্স। কম্পিউটারের যে টাইম শেয়ারিংটা তাদের নিজের মধ্যে অ্যাডজাস্ট করা যাবে, এটা ডিফেন্স পারপাসে প্রথম ব্যবহৃত হয়েছিল। দ্য প্রাইমারি প্রিকারসার নেটওয়ার্ক, দ্য ARPANET, ঠিক আছে, এই যে যারা এটা করেছিল ARPA, তাদের নেটটার নাম কি ছিল? ARPANET। Initially served as a backbone for interconnection of regional academic and military networks in the 1970s. 1970 সালে এই ARPA যে সংস্থাটা, তারা যে নেটওয়ার্কটা তৈরি করেছিল যেটার নাম হচ্ছে ARPANET, সেই জিনিসটাই 1970 পর্যন্ত, 1970-এর দশকে কিন্তু আমাদের এই একাডেমিক পারপাস, মানে পড়াশোনার কাজে, এমনকি মিলিটারি পারপাসে ব্যবহৃত হয়েছে। The funding of the National Science Foundation Network as a new backbone in the 1980s, as well as private funding for other commercial extensions, led to worldwide participation in the development of new networking technologies and the merger of many networks. 1980-র দশকে কি হলো? ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক তারা ফান্ড দিল যাতে প্রাইভেট অনেক কোম্পানিজরা এটার মধ্যে ইনভলভ হয়, কমার্শিয়ালি এটাকে ব্যবহার করা যায়, শুধু গভর্নমেন্টের পারপাসে নয়, শুধু মিলিটারি পারপাসে নয়। এবার এই যে লিঙ্কটা শুরু হলো, দ্য লিঙ্কিং অফ কমার্শিয়াল নেটওয়ার্কস অ্যান্ড এন্টারপ্রাইজেস বাই দ্য আর্লি 1990s মার্কড দ্য বিগিনিং অফ দ্য ট্রানজিশন টু দ্য মডার্ন ইন্টারনেট। এবার মডার্ন ইন্টারনেট এলো 1990 সালে, and generated a sustained exponential growth as generations of institutional, personal and mobile computers were connected to the network. 1990 দশকেই কিন্তু আলটিমেটলি আমরা পার্সোনাল বেসিসে, মোবাইল কম্পিউটার্সের বেসিসে এগুলো পেতে শুরু করি। Although the internet was widely used by academia, মানে পড়াশোনার পারপাসেই ইউজ হতো in the 1980s, commercialization incorporated its services and technologies into virtually every aspect of modern life. কিন্তু পরবর্তীকালে যখন বাণিজ্যিকরণ হলো, কমার্শিয়ালাইজেশন মানে বাণিজ্যিকরণ হলো 1990-এর পর থেকে, তখন এর ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার কিন্তু সব ক্ষেত্রে শুরু হয়ে গেল। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে ইন্টারনেট ইউজার্স রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ইউজার্স 2005, 10, 17, 19 পর্যন্ত একটা ডেটাবেস আছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন থেকে ডেটাবেস আছে। দেখ কীরকম বাড়ছে, 6.5 বিলিয়ন থেকে
আমাদের মোটামুটি 15 বছরের মধ্যে সেখানে 7.75 বিলিয়ন ওয়ার্ল্ড পপুলেশন হয়েছে, কিন্তু ইউজারদের সংখ্যা কীরকম বেড়ে যেত, 16% থেকে এখন 54%, মানে 16 থেকে 53.6, মানে নিয়ার অ্যাবাউট 4 টাইমস, 3.5 টাইমস, 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে 15 বছরে এইটা। ডেভেলপিং ওয়ার্ল্ডের দেখ 8% ছিল, মানে আমাদের যে দেশ, আমাদের 2005 সালে যা ইন্টারনেট ব্যবহার হতো, ঠিক আছে, আমরা তখন গ্র্যাজুয়েশন পড়ছি 2005 সালে, তখন তো ওই সব ইন্টারনেটের কোনো ব্যাপারই ছিল না। ইন্টারনেট তখন সেই সাইবার ক্যাফেতে টিম করে যেতে হতো। তখনকার দিনের 10 টাকা, তখনকার দিনে 10 টাকা মানে এখন মোটামুটি 100 টাকার কাছাকাছি, 15-20 বছর আগে 10 টাকার কথা বলছি। তখন 10 টাকা দিয়ে আধ ঘন্টায়, তাও তোর রেজাল্ট বা কিছু ইম্পর্টেন্ট জিনিস বা কোনো ডকুমেন্ট যদি তোকে ডাউনলোড করতে হয় তাহলে তোকে যেতে হতো 10 টাকা দিয়ে। সেই ছিল আমার যখন নেটের রেজাল্ট বেরিয়েছিল, তখনও ওই সেই 10 টাকা খরচা করে আমাদের নেটের রেজাল্ট দেখতে যেতে হয়েছিল এরকমভাবে। তো এই 8% থেকে এখন দেখ অবস্থা 47% হয়ে গেছে। 8 থেকে 47, কতটা বৃদ্ধি। ডেভেলপড কান্ট্রিতে তো ছিলই, সেখানে 51% ছিল, এখন সেটা 86.6% এসছে। তাও সেখানে দেখ 100% হয়ে উঠতে পারে, ঠিক আছে। তাহলে এইটা একটা স্ট্যাটিস্টিক্স। ইন্টারনেট রেভলিউশন যেটা হয়েছে, মোস্ট ট্র্যাডিশনাল কমিউনিকেশন মিডিয়া ইনক্লুডিং টেলিফোনি, রেডিও, টেলিভিশন, পেপার মেল অ্যান্ড newspapers are reshaped, redefined or being bypassed by the internet, giving birth to new services such as email, internet telephony, internet television, online music, digital newspapers and video streaming websites. আগে কি ছিল, আমরা টিভি চালাতাম, আগে ছোটোবেলায় আমরা দেখেছি অ্যান্টেনা ঘোরাতে হতো, ঠিক আছে, এদিক ঘোরাও ওদিক ঘোরাও, কেউ একজন ওপরে উঠে ঘোরাচ্ছে, নিচে একজন বসে বলছে যে হ্যাঁ এই আসছে, না ঝিরঝির করছে, আরেকটু ঘোরাও। তাহলে এই জিনিসগুলো এখন আর হচ্ছে না। এখন আমরা নিউজপেপার, অনলাইন নিউজপেপার পেয়ে যাচ্ছি, মানে আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে এসে যাচ্ছে, কিনতে হচ্ছে না, আমরা ওখানেই দেখে নিতে পারছি। ইন্টারনেটে লাইভ আমরা টিভি দেখতে পাচ্ছি। অনলাইন মিউজিক, এখন যাদের, যদি আমার কাছে অনলাইন ফেসিলিটি সারাক্ষণ থাকে, আমার ফোনকে হেভি করে কোনো কিছু ডাউনলোড করে রাখারই প্রয়োজন নেই। আমার যখন যেটা দরকার আমি সেটাকে সার্চ করব। এখন টাইপও করতে হবে না, এখন তো আমার ভয়েস রেকগনিশন সফটওয়্যার এসে গেছে, ভয়েস রিকগনিশন করে নিলেই আমাদের সব কিছু এসে যাবে। ভিডিও স্ট্রিমিং পর্যন্ত হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। নিউজপেপার, বুক অ্যান্ড আদার প্রিন্ট পাবলিশিং আর অ্যাডাপ্টিং টু ওয়েবসাইট টেকনোলজি। এখন অনেক বই আর প্রিন্টে আসেই না, ইন্টারনেটে থাকে। আমাদের যে রিসার্চ পাবলিকেশনসগুলো আমরা করি, এগুলো আমরা হার্ড কপি পাই না, সব ইন্টারনেটে থাকে। যে কেউ গিয়ে তখন আমাদের পেপারসগুলো সার্চ করে দেখে নিতে পারে। অর আর রিশেপড ইনটু ব্লগিং, এখন ব্লগ করছে, ব্লগার্স হয়েছে, ব্লগস, ওয়েব ফিডস অ্যান্ড অনলাইন নিউজ অ্যাগ্রিগেটরস, এগুলো এসে গেছে। এগুলো খুব মানে গাল ভরা কিছু শব্দ আছে, এগুলো শুনে না ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়েব ফিড, তোরা তো ফেসবুকে নিউজ ফিড এগুলো দেখিস, স্টোরি, ফেসবুকে স্টোরি বলে, ঠিক আছে, কোথাও নিউজ ফিড বলে। তো ওয়েবের মধ্যে তুই যা কিছু ফিড করবি সেটা ওয়েব ফিড, মানে ওয়েবের খাবার, ওয়েব ফিড করছিস। নিউজ অ্যাগ্রিগেটরস, যেখানে একসঙ্গে নিউজ থাকে, ঠিক আছে, গুগল নিউজ রয়েছে, ডেলি হান্ট রয়েছে, বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে যেখানে আমাদের নিউজগুলো কালেক্টেড হয়ে থাকে সেগুলো। The internet has enabled and accelerated new forms of personal interactions through instant messaging. আমি এক্ষুনি চাইলাম একটা মেসেজ পাঠিয়ে দিলাম, ইনস্ট্যান্ট মেসেজিং হচ্ছে। ইন্টারনেট ফোরাম হচ্ছে, এই যে আমরা এখন এই যে মিটিং করছি, এটা ফোরাম। অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং আমরা আর কিছু করি না করি, মোবাইল নিয়ে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ করেই থাকি, আর সেটা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং। আর একটা বিরাট একটা রেভলিউশন এসছে, অনলাইন শপিং, ঠিক আছে, অনলাইন শপিং হচ্ছে। সেই অনলাইন শপিং হ্যাজ গ্রোন এক্সপোনেনশিয়ালি বোথ ফর মেজর রিটেলার্স অ্যান্ড স্মল বিজনেসেস অ্যান্ড এন্টারপ্রাইজেস। ছোট ব্যবসাদারদের জন্য খুব সুবিধাজনক, তার কারণ হচ্ছে ছোট ব্যবসাদাররা সুবিধা পেয়েছে, তার কারণ তাদের তো দোকান করার ক্ষমতা নেই। আমি যদি বাড়িতে বসে একটা ছোট কিছু বানাতে পারি, ছোট ব্যবসা শুরু করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমি বাড়ির থেকেই ব্যবসাটা করতে পারি। এই যে অনলাইনে এত শাড়ি আর শাড়ি, আমি তো এখন ফেসবুকে খুললেই খালি শাড়ি, আর অনলাইন শপিংয়ে শুধু শাড়িই দেখে যায়, খুললেই কিছু না কিছু শাড়ি আসছে। তো এই ব্রিক অ্যান্ড মর্টার, মানে ইট কাঠ পাথরের কোনো জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, মানে তৈরি করতে হচ্ছে না তাকে একটা বড় মার্কেটেও যেতে হচ্ছে না, সে বাড়িতে বসেই এই পরিষেবাটা দিয়ে দিতে পারছে। তাহলে বিজনেস টু বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অন দ্য ইন্টারনেট অ্যাফেক্ট সাপ্লাই চেইনস অ্যাক্রস এন্টায়ার ইন্ডাস্ট্রিজ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম তো বটেই, এই
যারা হোলসেল মার্কেটিং করে তাদের ক্ষেত্রে প্রবলেম। এখন আমরা মানে সেই হিরে টু জিরে সব কিছুই তো এখন অনলাইনে পাই, যা চাইবো যা চাইবো সেটাই অনলাইনে পেয়ে যাব। তাহলে যা চাইবো অনলাইনে পাচ্ছি, তাহলে সেই কারণেই আমরা এই এত অনলাইন শপিংয়ের সুবিধা। তুই ফ্লিপকার্ট, অ্যামাজন, কি পাবি না? তুই যেটা চাইবি সেটাই পেয়ে যাবি। তোর একটা বড় ওয়াশিং মেশিন, টিভি, তোর আলমারি, এসি মেশিনও পেয়ে যাচ্ছিস। আর এমনকি তুই ছোটোখাটো তোর জিনিসপত্র পেয়ে যাচ্ছিস, বই পেয়ে যাচ্ছিস, পেন পেয়ে যাচ্ছিস। এখন কোনো কিছুর জন্যই আমাদের আর বাইরে যাওয়ার আর কোনো দরকার নেই। এবং এখানে যেহেতু রিটার্ন একটা পলিসি আছে, যে আমি চাইলে রিটার্ন করে নিতে পারি, ঠিক আছে। কারণ মনে হলো একটা সুন্দর ড্রেস কিনলাম, ড্রেসটা পরে নিয়ে একটা ছবি তুললাম, ফটোশ্যুট একটু করে নিয়ে বললাম আমার সাইজ ডাজ নট ম্যাচ, জিনিসটাকে নষ্ট করলাম না, ট্যাগটাকে রেখে দিলাম, আমি আবার ফেরত দিই, এরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে ইন্টারনেট গভর্নেন্স। কোনো সেন্ট্রাল গভর্নেন্স কিন্তু নেই ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। either technological implementation or policies for access and usage. Each constituent network sets its own policies. এই যে যারা আমাদের সার্ভিস প্রোভাইড, ঠিক আছে, আমি তোদের এখন দেখাচ্ছি আমার জিও ওয়াইফাই আছে, জিও ওয়াইফাই থেকে কানেক্ট করে আমি তোদের এখন দেখাচ্ছি। তাহলে জিও আমাকে পার ডে 2 GB ডেটা দেওয়ার জন্য আমার 84 দিনে আমার কাছ থেকে 599 টাকা নিয়েছে। পার ডে আমাকে 2 GB দেবে, ঠিক আছে। হাই স্পিড ইন্টারনেট বলে দেয়, মাঝে মাঝে জিও মারা যায়, বোঝাই যায় না সে জিও না মৃত, বোঝা যায় না, কিন্তু তবুও সে আমাকে পরিষেবা দিচ্ছে। আমার মোবাইলে ভোডাফোন দেওয়া আছে, সে ভোডাফোনও আমার কাছ থেকে 500 কত টাকার চাইছে। তাহলে এই যে কি আমাদের কাছে কিন্তু ইউনিফর্মিটি নেই, যে কে কত টাকা চাইবে, কে কতটা আমাকে সার্ভিস প্রোভাইড করবে, ঠিক আছে, কখন কে দেবে, কখন ভোডাফোন বেঁচে উঠলে জিও মরে যাচ্ছে, মানে কখনো জিও ঠিক হয়ে উঠলে হয়তো এয়ারটেল ঠিক থাকছে, মানে এরকম টাইপের সর্ট অফ প্রবলেম। তাই জন্য নিজস্ব এদের কোনো নির্দিষ্ট পলিসি কিন্তু পাওয়া যাচ্ছে। দ্য ওভাররিচিং ডেফিনিশনস অফ দ্য টু প্রিন্সিপাল নেম স্পেসেস ইন দ্য ইন্টারনেট, দ্য ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস স্পেস, অ্যান্ড দ্য ডোমেন নেম সিস্টেম are directed by a maintainer organization, the Internet Corporation for Assigned Names and Numbers. এবার আমরা কি ডোমেনের নাম দেবো, ঠিক আছে। এই যে বিভিন্ন ওয়েবসাইটের তো একটা করে নাম আছে, যেমন আমাদের কলেজে www.ksmv.info, তাহলে এইটা যাতে কেউ আর ব্যবহার না করতে পারে, ঠিক আছে। তো এইটার জন্য একটা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস আছে, যারা এটা মেনটেন করে। যেমন আমরা ধর একটা মেল আইডি ক্রিয়েট করতে চাই, তোর একই নামের যদি ওরকম মেল আইডি অলরেডি এক্সিস্ট করে, তোকে দেখবি হাজারটা সাজেশন দিচ্ছে, 1 2 3 4 অ্যাড করে দাও, এটা করো, ওটা করো, এখানে ক্যাপিটাল বসাও, এটা আন্ডারস্কোর করো, ওটা তোকে সাজেশন দেবে। একই নাম কিন্তু রিপিট হবে, এটা ইউনিক হবে। আমার ইমেল আইডি উইল বি আ ইউনিক আইডেন্টিটি। দ্য টেকনিক্যাল আন্ডারপিনিং অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য কোর প্রোটোকলস ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ দ্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, আর নন প্রফিট অর্গানাইজেশন। এরা কিন্তু প্রফিট করার জন্য করে না, যে কোর প্রোটোকলসগুলো তৈরি হবে যাতে ইন্টারনেটটা ঠিক ঠিক করে চলে, টেকনিক্যালি যে জিনিসগুলো লাগে, of loosely affiliated international participants that anyone may associate with by contributing technical expertise, ঠিক আছে। তো যাতে দিতে পারে, যে কেউ দিতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। যেরকম QGIS একটা সফটওয়্যার তোরা সেমেস্টারে করবি, ওটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, যে কেউ চাইলেই কিন্তু তার মধ্যে ইনকর্পোরেট করতে পারে ইমপ্রুভ করার জন্য। সেরকমই এটা IETF-টা হচ্ছে যে কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারে তার প্রোটোকল, আমাদের ইন্টারনেটের প্রোটোকলটাকে বেটার করার জন্য। ইন November 2006, the internet was included on USA's Today's list of new 7 wonders. পৃথিবীর যে নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। খানিকটা ম্যাজিকের মতো মনে হয় না, যে আমি একটা ক্লিক করলাম, একটা বড় মেসেজ চলে গেল আরেকজনের কাছে, আমি একটা ক্লিক করলাম, একটা ভিডিও ক্লিপিং চলে গেল, ঠিক আছে। আমরা বিভিন্ন জায়গায় এখন রয়েছি, আমাদের এলাকার বিভিন্ন প্রান্তে রয়েছি, কিন্তু তোরা আমার লেকচার শুনতে পাচ্ছিস, স্লাইড দেখতে পাচ্ছিস, ঠিক আছে। আমি প্যারালালি আমার এখানে আমাকে দেখতে পাচ্ছিস না গুগল মিটে, একটাই কারণে হচ্ছে আমি এটা রেকর্ডিং করছি। তো রেকর্ডিংটা হচ্ছে, রেকর্ডিং আমি পরে আবার দিয়ে দেবো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশনস অ্যান্ড সার্ভিসেস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কীভাবে আমরা অ্যাপ্লাই করি?
The World Wide Web is a global collection of documents, images, multimedia, applications, and other resources logically interrelated by hyperlinks and referenced with URIs. অনেক ক্ষেত্রে দেখবি URLও থাকে, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার্স, আর নইলে ইউনিফর্ম রিসোর্স লোকেটার্স, URL। এখন দেখবি বেশি পপুলার হয়ে গেছে URL কথাটা, ঠিক আছে। URIs, আমি এখানে URI ব্যবহার করেছি, symbolically identify services, web servers, databases and the documents and resources that they can provide। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, ওয়েব সার্ভার কি, আমাদের ব্রাউজার কি, এগুলো আমি প্রত্যেকটা ডিটেলসে যাব পরে। HTTP, Hypertext Transfer Protocol, এই প্রোটোকলটা দিয়েই আমরা wwwর মধ্যে প্রবেশ করতে পারি। আমরা কোনো আইপি অ্যাড্রেস টাইপ করলেই এই HTTPটা বাই ডিফল্ট তার সামনে থাকে, ঠিক আছে। আমি ধর টাইপ করলাম না, আমি তোদের যে লিঙ্কটা দিয়েছি সেখানে HTTP লেখা নেই, কিন্তু তোরা ক্লিক করলে ওইখানে অটোমেটিক্যালি তুই যদি আবার পরবর্তীকালে লিঙ্কটা খুলে দেখিস যে আমি কী অ্যাক্সেস করেছি, তাহলে তো অবশ্যই দেখবি ওখানে লেখা আছে http:// এটা দেওয়া থাকে। Web services also use HTTP for communication between software systems for information transfer, sharing and exchanging business data and logistics, and is one of many languages or protocols that can be used for communication on the internet. ওয়েব সার্ভিসগুলোকে আমরা ব্যবহার করছি কিসের সাহায্যে? HTTPর সাহায্যে, যাতে আমাদের যে ইনফরমেশান এগুলোকে আমরা ট্রান্সফার করতে পারি, শেয়ার করতে পারি নিজেদের মধ্যে, একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে পারি ডেটা, ঠিক আছে, এই জিনিসগুলো করা। নেক্সট যে পরিষেবাটা দেয় সেই পরিষেবাটা হচ্ছে কমিউনিকেশন। তার মধ্যে সবথেকে প্রধান হচ্ছে আমাদের ইমেল। ইমেল হচ্ছে ইম্পর্টেন্ট কমিউনিকেশন সার্ভিস অ্যাভেলেবল ভায়া দ্য ইন্টারনেট। দ্য কনসেপ্ট অফ সেন্ডিং ইলেকট্রনিক টেক্সট মেসেজেস বিটুইন পার্টিস analogous to mailing, letters or memos predates the creation of the internet. ইলেকট্রনিক টেক্সট মেসেজ এগুলো কিন্তু মেলিং লেটার্সের মতো, আগে যেরকম আমরা চিঠি লিখে পাঠাতাম সেই রকমই ইলেকট্রনিক টেক্সট এগুলো আমরা পাঠাতে পারি। পিকচার্স, ডকুমেন্টস অ্যান্ড আদার ফাইলস আর সেন্ট অ্যাজ ইমেল অ্যাটাচমেন্ট। আমাদের একটা ক্লিপের মতো একটা চিহ্ন থাকে ইমেলের সাথে, সেটাতে আমরা অ্যাটাচ করতে পারি। একাধিক লোককে দিতে পারি। কীভাবে দিই আমরা? সিসি করা যায়। সিসি করে দিলেই আমি একাধিক লোককে করতে পারি। আমার কাছে যদি ইমেলের লিস্ট থাকে আমি পুরো লিস্টটাকে কপি করে পেস্ট করে দিতে পারি, এটার মধ্যে দিয়ে পাঠাই। ইন্টারনেট টেলিফোনি ইজ আ কমিউনিকেশন কমন কমিউনিকেশন সার্ভিস রিয়েলাইজড উইথ দ্য ইন্টারনেট। এটা হচ্ছে ইন্টারনেট টেলিফোনি। দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, দ্য ইন্টারনেট প্রোটোকল, lends its name to voice over internet protocol। এই যে আমরা ভয়েস লেন্ডিং করছি, যে পাঠাচ্ছি, কথা যাচ্ছে, এগুলো কেবল দিয়ে, ADSL, মোবাইল ডেটা নেটওয়ার্ক, বিভিন্নভাবে আমরা ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারি। ইন্টারনেট অ্যাক্সেসটা পাওয়া যায়। নেক্সট হচ্ছে ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফার করছি আমরা, ফাইল শেয়ারিং যেটা করা হয়, লার্জ অ্যামাউন্টস অফ ডেটা অ্যাক্রস দ্য ইন্টারনেট। এই যে আমরা কিন্তু ইমেলে খুব বড় পরিমাণের ফাইল কিন্তু অ্যাটাচ করতে পারি না। খুব বড় হয়ে গেলেই বলবে এটা ক্যাপাসিটি এক্সিড করে যাচ্ছে, তখন আমরা গুগল ড্রাইভে সেভ করে রাখি, গুগল ড্রাইভে সেভ করতে পারি। এবার আমি গুগল ড্রাইভে সেভ করলে আমাকে তো কাউকে পাঠাতে বলছে, সেই ফাইলটা আমাকে র ফরম্যাট করে পাঠাতে হবে, আমি গুগল ড্রাইভে রাখতে চাইছি। একটা খুব মানে খুব ভালো ফ্রি আমাদের একটা ওয়েবসাইট আছে যেটাকে বলা হয় WeTransfer, WeTransfer। একসঙ্গে 2 GB সাইজের ফাইল চলে যাবে, মেল করতে হবে এবং সে সেখান থেকে মেলটাকে ডাউনলোড করতে পারবে। একদম 2 GB ফাইল, কোনো মানে ছোট করার দরকার নেই, ফাইল সাইজ ছোট করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, পুরো 2 GB ফাইলটা কিন্তু চলে যাবে একসাথে। কিন্তু সেটার ভ্যালিডিটি থাকবে 7 দিন। আমি যেদিনকে পাঠাবো, যাকে পাঠাবো তাকে 7 দিনের মধ্যে সেটাকে ডাউনলোড করে দিতে হবে। যদি সে সেটা 7 দিনের মধ্যে না ডাউনলোড করে তাহলে ইন্টারনেট ক্লাউড থেকে সেটা অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যাবে, কারণ অত বড় বড় ফাইল ইন্টারনেট ক্লাউডে কিন্তু বেশি দিন ধরে রাখবে না। ঠিক আছে, এটা তোরা ট্রাই করে দেখতে পারিস। মাঝে মাঝে আমাদের বড় বড় ভিডিও হয়, আমরা কি করি সেটাকে নিয়ে গিয়ে কম্প্রেস করার চেষ্টা করি, বিভিন্ন অ্যাপে ঢুকে ঢুকে তার কোয়ালিটি বাজে হয়ে যেতে থাকে, বা কেটে কেটে আমরা দিই। টানা তুই 2 GB, তুই 10 মিনিট 11 মিনিটের বড় বড় ফাইল, গানের ফাইল, নাচের ফাইল পুরো একদম দিয়ে দিতে পারি।
বা কোনো একটা মুভি ডাউনলোড করা হয়েছে কোনো সাইট থেকে, কাউকে পাঠাতে চাইছি আমরা, সেটা কোনো হোয়াটসঅ্যাপে আপলোড হতে চাইছে না, একদম উই ট্রান্সফার দিয়ে একদম পুরোটা যাবে। হ্যাঁ, ডেটা পুরোটাই চলে যাবে। আমি যদি 2 জিবি দিই তাহলে আমার পুরো 2 জিবি নেটটাই কিন্তু কালকে শেষ হয়ে যাবে। আমি গতকাল একটা ফাইল ট্রান্সফার করেছি, একটা ভিডিও ফাইল, একজনকে আমাদের একটা একাডেমিক WBCS-এর একটা কোচিংয়ের ফাইল আমি পাঠিয়েছি, সে পুরো 2 জিবির আমার একটা ফাইল ছিল, কারণ 2 জিবি পুরো নেটটা কনজিউম করে যাবে। কিন্তু আমি তো চাইলেও অন্য কিছুতে অ্যাটাচ করতে পারবো না, ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপে আমরা দেখেছি যে একটা মানে একটা 5 মিনিটের ভিডিও তুলেও সেটাকে ট্যাগ করে করতে গেলেও সে মানে নর্মাল মোবাইল ডেটা দিয়ে বলছি, আমি অন্য কোনো ডেটা সার্ভিসের কথা বলছি, আমরা নর্মাল মোবাইল ডেটা দিয়ে যদি করতে চাই অনেক সময় অ্যাটলিস্ট তো আমার তো দেখি, আমার তো লাগে। Computer file can be emailed to customers, colleagues and friends as an attachment. It can be uploaded to a website or file transfer protocol server for easy download. by যেটা বললাম ফাইল ট্রান্সফার প্রোটোকলটাকে তার একটা উদাহরণ দিয়ে দিলাম, উই ট্রান্সফার, ঠিক আছে? এখানে আমি লিখতে ভুলে গেছি, উই ট্রান্সফার মনে রাখবি, এখন নোট করে রাখ, WETRANSFER, উই ট্রান্সফার। উই ট্রান্সফার করে গুগলে টাইপ করে সার্চ করবি, উই ট্রান্সফার ক্লিক করলেই তোকে তোর ইমেল আইডি চাই, তোর ইমেল আইডিটা দিবি, তোর ইমেল আইডিতে একটা ভেরিফিকেশান কোড যাবে যে তুই ঠিকঠাক লোক কিনা, সেই ভেরিফিকেশান কোডটা দিয়ে দিলেই তোকে 2 জিবি পর্যন্ত ফাইল একসাথে ট্রান্সফার করা শুরু। তার মানে এই নয় যে তুই কম ফাইল ট্রান্সফার করতে পারবি, একটা 2 জিবিও নয়, তোর যদি সব মিলিয়ে 2 জিবির 10টা ফাইল থাকে তাহলে একসঙ্গে 10টা ফাইলকে তুই অ্যাটাচ করে পাঠিয়ে, ঠিক আছে? একটা গোটা 2 জিবির ফাইল বা একাধিক ফাইল যেটা সব মিলিয়ে 2 জিবি, এবং তোকে দেখিয়ে দেবে যে তোমার এত জিবি আরও পড়ে রইলো, তুমি পাঠাবে, আর কিছু পাঠাবে, তাহলে এটা করে দিলে তুই একসঙ্গে যে মেল আইডিতে পাঠাতে চাইছিস একদম অরিজিনাল ফরম্যাটে সেটা চলে। It can be put into a shared location or onto a file server for instant use by colleagues. সে চাইলে ওখান থেকে ইনস্ট্যান্টলি ডাউনলোড করে দেবে। Streaming media is the real-time delivery of digital media for the immediate consumption or enjoyment by end users. এই যে ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিওস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ স্ট্রিমিং মিডিয়া। ডাইরেক্ট হচ্ছে, আমরা চালাচ্ছি, আমার যদি ইন্টারনেট উইক হয় তখন কি হয়, চাকা ঘোরে, স্ট্রিমিং পুয়ার হচ্ছে তখন। Many radio and television broadcasters provide internet feeds of their live audio and video productions. এটা আমরা খুব ভালো করে দেখছি, আমরা যদি এখন রেডিও মির্চিকে সাবস্ক্রাইব করে ফেলেছি। আগে আমাদের কাছে রেডিও মানে শুধুমাত্র শোনা ছিল, এখন কিন্তু আরজেরা কিন্তু ফেসবুক লাইভ করে, ঠিক আছে? তাদের এই যে মির্চি সমক, মির্চি অগ্নি, এরা ভীষণ পপুলার, এরা দেখাচ্ছে। মেনি রেডিও আর টেলিভিশন ব্রডকাস্টার ইন্টারনেটে ফিড করে দিচ্ছে লাইভটা, যাতে কি পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই লাইভ ভিডিও বা অডিও প্রোডাকশনটা। ডিজিটাল মিডিয়া স্ট্রিমিং ইনক্রিজেস দ্য ডিম্যান্ড ফর নেটওয়ার্ক ব্যান্ডউইথ। এই যে তোদেরকে বলা হয়েছে যে তোমরা অডিও ভিডিও সব মিউট করে দাও, যাতে আমরা ব্যান্ডউইথটা ভালো পাই। যত বেশি আমরা অডিও ভিডিও অন করে রাখবো তাহলে বেশি ইউসেজ হবে, তত বেশি আমাদের স্ট্রিমিংয়ে প্রবলেম। যেমন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজের 1 মেগাবিট পার সেকেন্ড লিঙ্ক স্পিড ফর, এই যে বিট বাইটের কনসেপ্ট আমি তোদের পড়াবো যখন আমরা ওই বাইনারি অ্যারিথমেটিক করবো, আমারই আছে টপিকটা, সেটা তখন আমি ক্লিয়ার করবো। ফর SD 480p, এগুলো আমরা খুব জানি, এই যে আমরা হইচই, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, আর এগুলো সব তো পয়সা দিয়ে কিনতে হয়, যেন সস্তার জন্য আমরা কি দেখি, MX প্লেয়ার। এইখানে যেগুলো দেখি সব কোয়ালিটি আছে না, 480 পিক্সেল, 720 কোয়ালিটি, আরও বড় আছে 1080 আছে, 1080 পিক্সেল। যত আমি HD স্ট্রিমিং করতে চাইবো তত আমার নেট কনজামশন বাড়বে, তত কোয়ালিটি, ঠিক আছে? খুব ভালো যদি তোরা ফ্রিতে মুভি ডাউনলোড করতে চাস তাহলে আমি তোদের একটা বলে দিতে পারি, হচ্ছে টেলিগ্রাম অ্যাপ, নিশ্চয়ই তোদের আছে। টেলিগ্রাম অ্যাপের মধ্যে হ্যাপি টু শেয়ার বলে একটা লিঙ্ক আছে। হ্যাপি টু শেয়ারে তুই যদি দেখিস তাহলে যত কিছু অ্যামাজন, নেটফ্লিক্স থেকে আরম্ভ করে হইচই, যত আমাদের মানে কপিরাইট যুক্ত আছে, মানে আমি ওটা জানতাম না বলে আমার সবই সাবস্ক্রাইব করা আছে, পরবর্তীকালে জানলাম। তো সেখানে সবকটা মুভিজ বিভিন্ন ফরম্যাটে, তোর যদি ডেটা কম থাকে তো 480 পিক্সেলে, নইলে তো 720 পিক্সেলে, তো যদি 1080 পিক্সেলে, এবং প্রত্যেকটার কোয়ালিটি ভীষণ ভালো, সেখানে কিন্তু মুভি স্ট্রিমিং করে দিচ্ছে। ওয়েবক্যামস আর অফ দিস ফেনোমেনা অফ লো কস্ট এক্সটেনশন। এই যে ওয়েবক্যামে এখন আমি রেকর্ড করছি, তাহলে ওয়েবক্যামের ডাইরেক্ট স্ট্রিমিং হচ্ছে, বা আমি যদি গুগল মিটে ক্যামেরাটা অন করে রাখি তাহলে আমি দেখতে পাবো, এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ভিডিও চ্যাট রুমস, ভিডিও কনফারেন্সিং, এগুলো আমরা করছি ইউজিং ওয়েবক্যামস। ইউটিউব 15 ফেব্রুয়ারি 2005-এ এস্টাবলিশড হয়েছিল।
and is now the leading website for free streaming video with more than 2 billion users. ঠিক আছে, ইউটিউব। নেক্সট আসছি আমরা ইলেকট্রনিক বিজনেস। ই বিজনেস যেটা স্প্যানিং দ্য এন্টায়ার ভ্যালু চেইন, কেনাকাটা, পারচেজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিস, বিজনেস রিলেশনশিপ, সবই এখন হয়ে যাচ্ছে আমাদের অনলাইনে। ই-কমার্স সিক্স টু অ্যাড রেভিনিউ স্ট্রিমস ইউজিং দ্য ইন্টারনেট টু বিল্ড অ্যান্ড এনহ্যান্স রিলেশনশিপস উইথ ক্লায়েন্টস অ্যান্ড পার্টনার্স। ক্লায়েন্ট এবং পার্টনারদের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করা হচ্ছে। এখন কি ইন্ডিয়ার কোম্পানি আমেরিকার সঙ্গে টাই আপ করছে, সে তো একদম ভিডিও কনফারেন্সিং। আগে কী হতো, সে প্লেনে করে যেতে হতো, গিয়ে ওখানে একটা মিটিং করলো, আবার এলো। যেখানে এখন তো ইলেকট্রনিক সিগনেচার পর্যন্ত হয়ে গেছে। আগে সই করতে ফাইল যেতে হতো, এখন ইলেকট্রনিক সিগনেচার হয়ে গেছে। এখন কোনো ডকুমেন্টের তলায় দেখবি লেখা থাকে যে দিস ডকুমেন্ট ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার, ইলেকট্রনিক্যালি ভেরিফাইড। এই যে বারকোডস দেওয়া থাকে সেগুলোতে হয়ে। According to International Data Corporation, the size of worldwide e-commerce, when global business-to-business and consumer transactions are combined, equate to $16 trillion for 2013. এই ডেটাটাই পাওয়া গেছে। $16 trillion মানে ইন্টারনেটে ব্যবসা হয়েছে 2013 সালে। এখন ভাবা যেতেই পারে যে 2020-তে কত, আর এখন যেহেতু পুরোটাই অনলাইনে এসে গেছি আমরা, তাহলে সেখানে আরও বেশি। A report by Oxford Economics added those two together to estimate the total size of the digital economy at $20.4 trillion, equivalent to roughly 13.8% of global sales. সারা পৃথিবীতে যা ক্রয় বিক্রয় হয় তার অ্যাবাউট 14% এই ডিজিটাল ইকোনমি হয়েছে। এটা বিরাট ব্যাপার। ইন্টারনেট ইউজার্স বাই ল্যাঙ্গুয়েজ, সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজে দেখ কাউকে না আমি অ্যাবসলিউট মেজরিটি দিতে পারছি না। মোটে ইংলিশ হচ্ছে 27%, 50% আর অ্যাভাব না হলে তো কাউকে আমি অ্যাবসলিউট মেজরিটি বলতে পারি না। ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ আর চাইনিজ সব থেকে বেশি পরিমাণ, একটা 27%, একটা 25%। তারপরে স্প্যানিশ, জাপানিজ, পর্তুগিজ, জার্মান, অ্যারাবিক, ফ্রেঞ্চ, রাশিয়ান, কোরিয়ান, এই ব্যাপারগুলো আসছে ল্যাঙ্গুয়েজেস। ওয়েবসাইট কন্টেন্ট, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট মানে আগেরটা ছিল ল্যাঙ্গুয়েজ, যারা বলি কোন ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে, কিন্তু ওয়েবসাইটে ম্যাক্সিমাম কন্টেন্ট যা আছে কিন্তু ইংলিশে আছে। ম্যাক্সিমাম কন্টেন্ট, যেহেতু ইংলিশটা আমরা ম্যাক্সিমাম অ্যাক্সেসেবল একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে, তাহলে ইংলিশ আছে 55%, রাশিয়ান আছে 6%, তারপরে জার্মান, স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, জাপানিজ, অ্যারাবিক, পর্তুগিজ, এই ল্যাঙ্গুয়েজেসগুলো আছে। মানে আমি ওয়েবসাইটে সার্চ করলে কোন ভাষাটা সব থেকে বেশি পাই, ইংলিশটাই পাই। ইন্টারনেট ইউজার্স ইন 2015 অ্যাজ আ পার্সেন্টেজ অফ আ কান্ট্রিজ পপুলেশন, প্রত্যেকটা দেশের সাপেক্ষে কত আছে, যত ডিপ ব্লু তত বেশি পরিমাণের ইউজার্স, মানে 90 থেকে 100% ইউজার দেখ এই জায়গাটাতে, স্ক্যান্ডিনেভিয়ার এই দেশগুলো, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, ইউকে, এই জায়গাগুলোতে রয়েছে, ক্যানাডা, ঠিক আছে, তারপরে আছে ইউএসএর এই জায়গাগুলো। আমরা মোটামুটি একটা গ্রিনিশ প্যাচ, মানে ইন্ডিয়াটা হচ্ছে 40 to 49%। 2015-এ মোরালেস ইন্টারনেট ইউজার্স হচ্ছে 40 to 49%, ঠিক আছে, 2015-এ। ইন্টারনেট সিকিউরিটি, ইন্টারনেটের যে সিকিউরিটির ব্যবস্থাটা, ইন্টারনেটের রিসোর্সেস যেটা রয়েছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার কম্পোনেন্টস আছে, এগুলো সবসময় ক্রিমিনালরা টার্গেট করে, ম্যালিশিয়াস অ্যাটেম্পটস হয় যাতে এখান থেকে আমাদের ফ্রড করা, আমাদের এই স্ট্রিমিং হতে হতে ইন্টারাপশনস করা, ঠিক আছে, প্রাইভেট ইনফরমেশন চুরি করা, কিছু ভুলভাল মেল আসা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হয়। এই যে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া, এই দেখলি একটা আমার এই স্ট্রিমিং চলাকালীনই মনে একটা তোরা মেসেজ দেখতে পেয়েছিস যে অ্যান্টিভাইরাস থ্রেটস এতগুলো আমার এই সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট হয়েছে। তাহলে আমার যদি স্ট্রিমিং আমাকে করতে হয় তাহলে কিন্তু আমাকে একটা খুব ভালো অ্যাক্টিভ অ্যান্টিভাইরাস লাগিয়ে রাখতে হবে, নইলে কিন্তু সিস্টেম পুরো করাপ্ট হয়ে যাবে। ম্যালওয়্যার হচ্ছে একটা ম্যালিশিয়াস সফটওয়্যার ইউজড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ভায়া দ্য ইন্টারনেটে ছেড়ে দেওয়া, এবং আমি যখনই নেট খুলবো এই সঙ্গে এই জিনিসগুলো ঢুকতে থাকবে। কিন্তু যদি আমার একটা ভালো কোয়ালিটির অ্যান্টিভাইরাস থাকে, সে কিন্তু এগুলোকে স্টপ করে দেবে। যদি মাঝে মাঝে দেয় না, দিস ওয়েবসাইট ইজ ব্লকড, দিস পপ আপ ইজ ব্লকড, এবার তো তুই যদি জোর করে খুলতে চাস তাহলে বলে ইয়োর কম্পিউটার মে বি অ্যাট রিস্ক, এগুলো বলে, আমাদের কাছে মেসেজ আসে।
তাহলে এই কম্পিউটার ভাইরাস আর কিছুই না, এগুলো হচ্ছে এক ধরনের প্রোগ্রাম, সফটওয়্যার প্রোগ্রাম, যেগুলো আমাদের এই কম্পিউটারে ঢুকে যায়, ল্যাপটপে ঢুকে যায়, মোবাইল ফোনসে ঢুকে পড়ে, যেগুলো দিয়ে আমাদের অন্যান্য যে সফটওয়্যারসগুলো আছে তাকে ড্যামেজ করে। যেভাবে মানুষের শরীরে ভাইরাস ঢুকে গেলে অন্যান্য আমাদের ক্ষতি করতে শুরু করে, সেই ইউজুয়ালি দিজ অ্যাক্টিভিটিস কনস্টিটিউট সাইবার ক্রাইম হয় ওভার দি নেটে, যে ক্রাইমটা হয় তাকে কি বলি আমরা, সাইবার ক্রাইম। Defense theorists have also speculated about the possibilities of hackers using cyber warfare. ঠিক আছে, হ্যাকার্স হ্যাকিং করছে, বিভিন্ন সংস্থার ডেটা চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সার্ভেলেন্স করা, ডেটা কি যাচ্ছে তার ট্রাফিকটাকে সার্ভেলেন্স করা। ইউনাইটেড স্টেটস ফর এক্সাম্পল আন্ডার দ্য কমিউনিকেশনস অ্যাসিস্ট্যান্স ফর ল এনফোর্সমেন্ট অ্যাক্টে অল ফোন কলস অ্যান্ড ব্রডব্যান্ড ইন্টারনেট ট্রাফিক are required to be available for unimpeded real-time monitoring. মানে আমরা কথা বলছি মানে কেউ মনিটরিং করবে, ওটা অটো মনিটরিং হতে থাকে। কারোর যদি কোনো দরকার পড়ে লিগাল পারপাসে হোক, তাহলে কিন্তু এটা পাওয়া যাবে, ঠিক আছে। মানে ওদের সব কিছুই কিন্তু আন্ডার ল এটাকে দেখার জন্য। সেন্সরশিপ, কিন্তু কিছু কিছু দেশ আছে যেমন বার্মা, ইরান, নর্থ কোরিয়া, মেনল্যান্ড চায়না, সৌদি আরব, ইউএই, এরা কিন্তু রেস্ট্রিক্ট করে অ্যাক্সেস। কি দেখব, যেমন চায়নাতে গুগল অ্যালাউড নয়, ওদের বিডু বলে একটা সফটওয়্যার আছে সেখানে, তো সেইটা দিয়ে ওরা করে। গভর্নমেন্ট যতটুকু দেখাতে চাইবে ততটুকুই ওরা দেখবে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেনে মেজর যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স আছে, ইন্টারনেট যে সার্ভিস প্রোভাইডার্স রয়েছে, তারা ভলেন্টারিলি অ্যাগ্রি করেছে যে কি কি রেস্ট্রিক্ট করে দেবে, মানে তোকে ওরা দেবেই না, আমি চাইলেও দেখতে পাবো। এই লিস্ট অফ ফরবিডেন রিসোর্স কিন্তু ওরা সিক্রেট রেখেছে, কিন্তু একটা জিনিসই দেখা গেছে যে চাইল্ড পর্নোগ্রাফি যেটা আছে, বাচ্চাদেরকে ইনভলভ করে যে পর্নোগ্রাফি মুভিসগুলো শ্যুট করা হয় বিভিন্ন জায়গাতে, দেশে আছে, বিভিন্ন দেশে এগুলো করে, তো সেই জিনিসগুলো যাতে এই দেশগুলোতে না দেখা হয়, মানে চাইলেও কেউ এই ওয়েবসাইটগুলো খুলতে পারবে না। আর অন্যান্য কি সেগুলো কিন্তু সিক্রেট রাখা আছে, সেগুলো গভর্নমেন্ট জানায় না যে কি দেখতে পারবে না বাকি। ইউনাইটেড স্টেটসও হ্যাভ এনাক্টেড লজ against the possession or distribution of certain materials such as child pornography via the internet, but do not mandate filter software. কোনো filter software ওরা ইউজ করে। Many free or commercially available software programs called content control software are available to users to block offensive websites in individual computers. কেউ চাইলে তার নিজস্ব কম্পিউটারে কন্টেন্ট কন্ট্রোল সফটওয়্যার ইনস্টল করতে পারে, যাতে বাচ্চারা বা অন্য কেউ কোনো ভায়োলেন্ট জিনিস বা পর্নোগ্রাফিক কোনো মেটেরিয়াল যাতে সেটা না দেখতে পায়। এটা ইন্ডিভিজুয়ালি করা, ঠিক আছে। আজকের আমাদের লেকচারটা এতটা পর্যন্তই থাকবে, কারণ পরের দিন থেকে আমরা এটার সেকেন্ড পার্টটা আমরা স্টার্ট করব।